আমার প্রিয় স্টুডেন্ট ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সাথে আজকে কথা বলবো তোমাদের এসএসসি 2023 মডেল টেস্ট প্রোগ্রামের বাংলা মাস্টার ক্লাসের কবিতাংশ নিয়ে। এবং আমরা এখন কথা বলবো কপোতাক্ষ নদ এই কবিতাটা নিয়ে। তো কপোতাক্ষ নদ, তোমরা জানো এটা হচ্ছে একটা সনেট। তো সনেট কি? এখানে মিল বিন্যাস বলে একটা কথা আছে। তারপরে তোমার মিল বিন্যাসের পরে যে মিল বিন্যাসটা দেয় বইয়ে লেখা আছে ক খ ক খ ক খ খ ক, আবার গ ঘ গ ঘ গ ঘ। এগুলো আসলে কি? মিল বিন্যাস জিনিসটাই বা কি, বা এটা আসলে কি মিন করে, এটা অনেকের প্রশ্ন থাকে। আবার কপোতাক্ষ নদ কবিতাটা যেহেতু সনেট, তোমরা জানো যে সনেটের দুটো অংশ আছে। মানে আমাদের মাইকেল মধুসূদন দত্ত যে স্টাইলে সনেট লিখতেন তার প্রথম অংশকে বলা হয় অষ্টক, আর পরের অংশকে বলা হয় ষষ্ঠক। 14 লাইনের প্রথমে থাকে হচ্ছে 8 লাইন, আর পরের স্তবে থাকে হচ্ছে 6 লাইন। তো প্রথম যে স্তবকটা হয় 8 লাইনের, এটার নাম অষ্টক। পরেরটাকে বলা হয় ষষ্ঠক, কোথাও কোথাও শতকও লেখা আছে, একই কথা। তো এখন আসো আমরা শুরু করি। আগে একটু সনেটটা বুঝবো, সনেট নিয়ে আলোচনা করব, এটার গুরুত্বপূর্ণ লাইন উদ্ধৃতি গুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। দেন তোমাদের সাথে কথা বলবো হচ্ছে এটার বিভিন্ন বিগত বছরের প্রশ্ন, সম্ভাব্য প্রশ্ন কেমন হতে পারে সেগুলো নিয়ে। তো চলো তাহলে আমরা শুরু করি, হ্যাঁ? আচ্ছা, আসো। কপোতাক্ষ নদ, এটার কপোতাক্ষ কথার অর্থ কি এটা জানো কি? কপোতাক্ষ কথার অর্থ কি? কপোতাক্ষ মানে হচ্ছে কপোত যোগ অক্ষ সমান সমান কপোতাক্ষ, স্বরসন্ধি না? কপোতাক্ষ মানে হচ্ছে তোমার এখানে ত, তার সাথে অ, এখানে অ দুটো মিলে আ হয়েছে কপোতাক্ষ। এই কথার অর্থ হচ্ছে কবুতরের চোখ। এই কপোত শব্দের অর্থ হচ্ছে কবুতর। আর অক্ষ বা অক্ষি বা আখি শব্দের অর্থ হলো চোখ। তো কবির যে শৈশবের নদীটা, যার নাম কপোতাক্ষ, যশোর জেলার তোমার সাগরদাঁড়ি গ্রাম, যেখানে খুব সম্ভবত কেশবপুর উপজেলা, মাইকেল মধুসূদনের জন্ম। তো সেই সাগরদাঁড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ মাইকেলের শৈশবের নদী। এই শৈশবের নদীর যে নাম, সেটার অর্থটা আমরা বুঝলাম, তার নামটা হচ্ছে কপোতাক্ষ। কপোতাক্ষ মানে হচ্ছে কপোত যোগ অক্ষ। যা হোক, তো এটা সন্ধি করা আজকে আমাদের উদ্দেশ্য না, আজকে আমরা কবিতা নিয়ে কথা বলবো। এই কপোতাক্ষ নদের রাইটার মাইকেল মধুসূদন দত্ত। এখন এই মাইকেল মধুসূদন দত্তকে একটু না চিনলেই নয়। শোনো, বাংলা সাহিত্যের আমাদের বড় বড় অনেক সাহিত্যিক আছেন, তবে যাদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট, আমরা যে কয়জনকে খুব বেশি প্রতিভাবান বা বড় সাহিত্যিক বলে মনে করি আমাদের সাহিত্যের জন্য টোটাল কনসেপ্টে, অনেক গবেষকের মতে এই তিনজন হলেন মূলত রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম এবং মাইকেল মধুসূদন দত্ত। তাহলে আমি কয়টা নাম বলেছি বলো? তিনটা নাম: রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত। তো এই যে ত্রয়ী, রবীন্দ্র, মাইকেল, নজরুল, এই ত্রয়ীটা আমাদের সব থেকে বড় মুকুটের দাবিদার। এরপরে আমাদের অনেক বড় বড় সাহিত্যিক আছেন, সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে কথা সাহিত্যে একেবারে আধুনিক সময় আইসা শামসুর রহমান পর্যন্ত অনেকেই বড় বড় সাহিত্যিক রয়েছেন। তবে বলা হয় এখন পর্যন্ত যাদের মাথায় সত্যিকারের মানে সবার মধ্য থেকে যদি বলা হয় যে আসলেই তিনজন বড় মানুষের নাম, যারা তোমার প্রতিভার দিক থেকে বা সাহিত্যে মর্যাদা অবস্থানের দিক থেকে সবার উপরের দিকে থাকবেন, তারা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত এবং কাজী নজরুল ইসলাম। অথবা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম বা মাইকেল মধুসূদন দত্ত। আমরা তো র্যাঙ্কিং করতে পারি না, তবে শ্রেষ্ঠদেরও যিনি শ্রেষ্ঠ এখানে, তিনি তো অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? এই হচ্ছে ব্যাপার। তা আসো আমরা তার সম্পর্কে একটু জানবো, সংক্ষিপ্তভাবে একটু জানবো। ওনার জন্ম 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি, যশোর জেলার সাগরদাঁড়ি গ্রাম। গ্রামের নাম সাগরদাঁড়ি। আমার যতটুকু মনে পড়ে তোমাদের সাথে একটু স্মৃতি ভাই শেয়ার করি 1 মিনিটে। রাজশাহী থেকে খুব সম্ভবত খুলনার দিকে একটা ট্রেন আছে, ট্রেনের নাম হলো সাগরদাঁড়ি এক্সপ্রেস। আমি একবার রাজশাহী কি বলে শহর থেকে খুলনায় গিয়েছিলাম, এই সাগরদাঁড়ি এক্সপ্রেসে একটা ট্রেন আছে ওই নামে, হ্যাঁ। তো সাগরদাঁড়ি গ্রামে ওনার জন্ম, সেটা 1873 খ্রিস্টাব্দের 29শে জুন, এবং তিনি মারা গেছেন
1824 ওনার জন্ম, 1873 খ্রিস্টাব্দে তার মৃত্যু। আর তিনি মাইকেল মধুসূদন দত্ত 1843 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। কোন কোন বইয়ে তোমাদের আগের এডিশনে যেমন বলা ছিল যে 1842 সাল, আগের এডিশন 1842 বলা ছিল, কিন্তু এখন বলা হয়েছে যে আমি তো 1800, হ্যাঁ, আগের এডিশনে বলা ছিল 1842 আর এখন বলা হয়েছে 1843। তাহলে কোনটা সঠিক? বা তোমাদের অন্য কোনো পুরাতন গাইড টাইডেও তোমরা এরকম তথ্য বিবরণ দেখতে পারো। সঠিক উত্তরটা কি? সঠিক উত্তরটা হচ্ছে এই, মাইকেল মধুসূদন দত্ত প্রকৃতপক্ষে 19 বছর বয়সে, তার বয়স যখন কত, 19, 19 বছর বয়সে উনি কি হয়ে যান? খ্রিস্টান হয়ে যান। তো খ্রিস্টান হয়ে গেলে তখন তার নামের পূর্বে যুক্ত হয় মাইকেল। মাইকেল তাদের প্রকৃতপক্ষে একটা ধর্মীয় উপাধি, মনে থাকবে। আমাদের যেমন মনে করো হুজুরদের মধ্যে আমরা মুফাসসির, মুহাদ্দিস এরকম বলি না, ওরকম একটা ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ উপাধি হচ্ছে মাইকেল। তখন তার নাম মধুসূদন দত্ত, এই নামে আগে যুক্ত হয় মাইকেল। তো প্রকৃতপক্ষে তিনি খ্রিস্টান হন কত বছর বয়সে? 19 বছর বয়সে। এখন তুমি হিসাব করো, 1824 থেকে 19 হইলে কত বছর লাগে? সেটা হচ্ছে তোমার 1843, তাই না? এই সময়টা হচ্ছে 19 বছরের সময়। তো সুতরাং কোনো কোনো বইয়ে সেটা বলা আছে অন্যভাবে 42 বলা আছে বা আশেপাশে বলা আছে। তো সেটা ঠিক না। তোমাদের আবার নতুন এডিশনে আমি যেটা দেখলাম ওখানে বলা আছে যে 1843 সালে তিনি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন। তো কোনো কোনো বইয়ে যেহেতু, কোনো কোনো বই মানে আমি তোমাকে বোঝাচ্ছি আগের বইটা, 19-এর বইতে দেখবা। আবার বাজারের কোনো গাইড থাকলে বা বড় অ্যাডমিশন টেডমিশনের কোনো গাইডে এরকম তথ্য বিবরণ থাকতে পারে। এ হচ্ছে ব্যাপার। এখন তিনি খ্রিস্টান হলেন কেন? এটা তো একটা প্রশ্ন, তোমাদের কমন প্রশ্ন। আমি জানি তিনি কেন খ্রিস্টান হলেন। কারণ তিনি কেন খ্রিস্টান হলেন এটা তিনিই ভালো বলতে পারবেন। তবে তার উপরে যারা গবেষক আছেন তারা মনে করেন যে মাইকেল মধুসূদন দত্তের এক সময় ইউরোপীয় সাহিত্যের প্রতি প্রচন্ড আবেগ তৈরি হয়েছিল, এবং এটা সত্য কথা। ইউরোপীয় সাহিত্যের প্রতি প্রচন্ড আবেগ, বুঝতে পারছো? এবং উনি কম বেশি 13-14টা ভাষা জানতেন, কেউ কেউ এটাকে 16-17টাও বলছেন। তাহলে প্লাস মাইনাস 15টা ভাষা জানতেন উনি। এর মধ্যে ভাষাগুলো বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, হিব্রু, গ্রিক, ইটালীয়, ল্যাটিন, এরকম বিভিন্ন ভাষা তিনি জানতেন। জানার ফলে যেটা হয়েছে, খুব ছোট কাল থেকে তিনি 8-9 বছর বয়স থেকে প্রচুর পরিমাণে তিনি পড়াশোনা করছেন, অর্থাৎ তার প্রচুর পরিমাণে অধ্যয়ন ছিল। অধ্যয়ন থাকার ফলে একটা সময় ইউরোপীয় সাহিত্যের প্রতি তার কিছু অনুরাগ তৈরি হয়। অনুরাগ তৈরি হওয়ার পর থেকে গবেষকরা মনে করেন হতে পারে এজন্য তিনি খ্রিস্টান হয়ে গিয়ে থাকতে পারেন, এরকম একটা কথা প্রচলিত আছে। আরেকটা কথা, তোমরা অনেকে মনে করো যে মাইকেল বুঝি বাংলাদেশের সুবিধা করতে না পাইরা তারপরে কই চলে গেছিল? চলে গেছিল হচ্ছে ফ্রান্সে। ওখানে গিয়ে মহা অসুবিধার মধ্যে পড়ে। ওখানে গিয়ে তিনি সঙ্গীহীন হয়ে যান, টাকা ছিল না তার কাছে, বউ চলে গেছিল, নানান কথাবার্তা আমরা শুনি। ও তারপরে তিনি আবার কি করেন? দেশে ফিরেন এবং তার ভুল ভাঙে, এবং তিনি বাংলা সাহিত্যে রচনা করে মহাবিখ্যাত হয়ে গেছেন। এই তথ্যটা পুরোপুরি সঠিক নয়, খুব সামান্য সঠিক, আংশিক সঠিক। মানে এখানে বড় জোর 10% সত্য থাকতে পারে, আর 90% এখানে মিথ্যা আছে। কেন 90% মিথ্যা আছে ভাই, তোমাকে বুঝাই দেই, তুমি আগে একটু শোনো। বলছি, 1824 সালে তার জন্ম, 1843 সালে তিনি খ্রিস্টান হন। আর 1847 সালের দিকে ওনার ইংরেজি বই আছে দেখবা, দ্য ক্যাপটিভ লেডি। দ্য ক্যাপটিভ লেডি, বন্দি নারী, এই বইটা। তার ইংরেজি আরেকটা বই আছে, ভিশনস অফ দ্য পাস্ট, দুটো বই তার ইংরেজিতে। তো 1847 সালে তার ইংরেজি বই প্রকাশিত হয়, দ্য ক্যাপটিভ লেডি। তো 1847 থেকে অলমোস্ট 10 বছর, বুঝতে পারছো? তাহলে কত বছর হয়? 1857 সাল পর্যন্ত 10 বছর উনি এই গ্যাপটায় উনি কোনো সাহিত্য রচনা করেননি। উনি কোনো সাহিত্য রচনা করেননি। অভিমান করে, বলা হয় অভিমান করে তিনি কোনো সাহিত্য রচনা করেননি। এবার ইতিমধ্যে তিনি তেজ্য, তার ফ্যামিলি থেকে খ্রিস্টান হওয়ার পর তার বাবা তাকে ত্যায্য করছিল। ওনার বাবা একজন জমিদার ছিলেন, রাজনারায়ণ দত্ত। আর মনে রেখো, রাজনারায়ণ নামে তার একটা বন্ধুও আছে, এক বন্ধু, বন্ধুর নাম হচ্ছে রাজনারায়ণ বসু। রাজনারায়ণ বসু, এটা হবে বন্ধু। আর ওনার বাবা হবেন রাজনারায়ণ দত্ত। তো উনি যেহেতু দত্ত, ওনার বাপ দত্তই হবেন। উনি যেহেতু দত্ত, ওনার বাবা কি হবেন? দত্ত হবেন। আর বসু যিনি, যিনি ছিলেন রাজনারায়ণ বসু, উনি ছিলেন মাইকেল মধুসূদন দত্তের বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, খুবই ঘনিষ্ঠ বন্ধু। সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখন এই মাইকেল মধুসূদন দত্ত যখন খ্রিস্টান হয়ে গেলেন, এই রাজনারায়ণ দত্ত ওনার বাবা তাকে ত্যায্য করলেন। আচ্ছা,
হিন্দুরা তাকে আর গ্রহণ করলো না, তারা বলল যে এ হচ্ছে স্বধর্মত্যাগী, মহাপাপী। আবার খ্রিস্টানরাও তাকে রিসিভ করলো না, এই কারণে, কারণ তিনি নিয়মিত চার্চে যেতেন না। তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন ঠিকই, কিন্তু এটাকে তিনি খুব বেশি প্র্যাকটিস করতেন না। হিন্দুইজম তো প্র্যাকটিস করতেন না, ওখান থেকে বের হয়ে গেছেন, কিন্তু খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে সেটাকেও তিনি খুব বেশি প্র্যাকটিস করেননি, চার্চে যেতেন না। এই জন্য খ্রিস্টানরাও তাকে কি করেনি, ওইভাবে রিসিভ করেন, আর হিন্দুরা তো তাকে বহিষ্কারই করে দিছে বলা যায়। তো এই সময়টায় তিনি কষ্টেই কাটাইছেন সময়গুলো, কলকাতায় ওকালতি করছেন, প্রচুর টাকা কামাইছেন, কিন্তু টাকা তিনি ধরে রাখতে পারেননি। যা হোক, এই 1857 সালে কি বলে 1847 থেকে 57 পর্যন্ত, অলমোস্ট 10 বছর, কোন কোন জায়গায় পাওয়া যায় 58 পর্যন্ত, তবে মূলত এটা 57 পর্যন্ত, 10 বছর তিনি কোনো সাহিত্য রচনা করেননি। এরপর উনি সাহিত্যে আবার কামব্যাক করলেন। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া কি দিয়ে, কিভাবে? তাহলে এবার শোনো। উনি সাহিত্যে কামব্যাক করলেন না, খালি রাজার মতো কামব্যাক করলেন। উনি একটা নাটক অনুবাদ করতে গেছিলেন, বাংলা নাটককে উনি ইংলিশ অনুবাদ করতে চেয়েছিলেন। এই সময়টায় অনুবাদ করতে গিয়ে দেখেন যে নাটক লেখার যে স্টাইল, যেভাবে নাটক লিখতে হয়, এটা হয় নাই। অর্থাৎ বাংলা সাহিত্যে তখনও নাটক তৈরি হয়নি। মনে করে দেখো তো তোমরা, 1865 সালে প্রথম সার্থক উপন্যাস লেখা হয়েছিল, কারণ মাইকেলের ওই সময়টাই কিন্তু তখন, হ্যাঁ। তো নাটক তখন, সার্থক নাটক তৈরি হচ্ছিল না বাংলা সাহিত্যে, কারণ নাটকের আইডিয়াটা আমরা ইউরোপিয়ানদের কাছ থেকেই নিয়েছি। তো মাইকেল দেখলেন যে নাটক যে লিখছে এটা কিছু হয় নাই। তখন তিনি কষ্ট পায়, উনি বললেন, অলিক কুনাট্য রঙ্গে, অলিক কুনাট্য রঙ্গে, মজে লোক রাড়ে বঙ্গে। অলিক কুনাট্য রঙ্গে মজে লোক রাড়ে বঙ্গে। রাড়ো মানে হচ্ছে পশ্চিমবাংলার একটা জনপদ আর কি, বাংলাদেশ অঞ্চলে এটা এখন, মানে বাংলাদেশ বলতে আমি তোমাকে বুঝাইছি বাংলা ভাষাভাষী অঞ্চল যেটা আর কি, তাই না? এখন তুমি যদি মনে করো যেটা আমার রাজনৈতিক টার্ম না, সুকান্ত বলছেন হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ, তখন তো বাংলাদেশ হয় নাই। সুকান্ত মারা গেছেন কত সালে বলো তো? সুকান্ত মারা গেছেন হচ্ছে 1900, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, 1947 সালে। ওনার জন্ম হচ্ছে 1926 সালে, মারা গেছেন 1947 সালে, 21 বছর বয়সে। তো তখন তিনি লিখেছেন হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ, হিমালয় আর সুন্দরবন মাঝখানটা বাংলাদেশ। আর আমাদের রাষ্ট্র হয়েছে কত সালে বলো? 1971 সালে। তাহলে বাংলাদেশ বলতে সুকান্ত কি বুঝাইছেন? আমাদের বাংলাদেশ পলিটিক্যাল টার্ম এটা না, ভাষাগত দিক থেকে। আবার তোমরা কলেজে গেলে দেখবা একটা তোমার গল্প আছে, নাম অপরিচিতা। ওখানে এক ছেলে বিয়ে করতে যায়, তারপরে তাকে ওই বউর যে বাবা আর কি, পাত্রীর বাবা, তার কাছে বিয়ে দেয় না, কোনো একটা কারণে তাদেরকে ওখান থেকে তাড়ায় দেয়। দিলে ওই ছেলে পরে বলে, সমগ্র বাংলাদেশের মধ্যে আমি একমাত্র বর যাকে কন্যার বাবা বিয়ের আসর হইতে তাড়াইয়া দিয়েছেন। রবীন্দ্রনাথের গল্প। তো রবীন্দ্রনাথ মারা গেছে কখন? 1941 সালে। অপরিচিত তার বহু আগে লেখা। রবীন্দ্রনাথ সমগ্র বাংলাদেশের মধ্যে কি বুঝেছেন? বাংলাদেশ যে আমাদের দেশটা না, বাংলা ভাষী অঞ্চল যেটা সেটা। পরবর্তীতে 71 সালে এই ভূখণ্ডটা আমরা স্বাধীন করে আমরা বাংলা ভাষী অঞ্চলের নামে নামকরণ করেছি বাংলাদেশ, একটা জাতি রাষ্ট্রের জন্ম হয়েছে। বুঝছো ভাইয়া কি বলছি? তো তিনি বললেন, অলিক কুনাট্য রঙ্গে মজলোক রাঢ়ে বঙ্গে। বঙ্গ এবং রাঢ় অঞ্চল প্রাচীন বাংলার জনবন্যা, বঙ্গ এবং রাঢ়, ভাগীরথী নদীর আশপাশ যে অঞ্চলটা, হুগলি টুগলি আশপাশে, এটা রাঢ় বঙ্গ আর কি, রাঢ় অঞ্চল। বলছি রাঢ়ে এবং বঙ্গে মানুষ, অলিক মানে মিথ্যা, এবং কুনাট্য রঙ্গে মজে থাকে, হয় না তাদের, মানে অনুভূতি শূন্য তারা, তাদের কি বলে ফিলিংস ঠিক নাই, তারা হয় কোথাতেও হাসে, না হয় কোথাতেও হাসে। তখন তিনি বাংলা নাটকে বিপ্লব ঘটালেন। তিনি বললেন, আমি তোমাদের দেখাবো কি করে নাটক লিখতে হয়। তখন তিনি লিখলেন হচ্ছে তোমার শর্মিষ্ঠা, এটা বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক। তারপরে তিনি লিখলেন কৃষ্ণকুমারী, এটা বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি। তারপরে তার হাত ধরে আসলো আরেকটা পদ্মাবতী। বুঝতে পারছো? এরকম বিখ্যাত বিখ্যাত লেখা আছে। এগুলো কোন সময়কার প্রশ্ন করতে পারো না ওকে, যে কোন সময়কার? আপনি যে বলছেন মাইকেল বিদেশে গিয়ে সুবিধা করতে পারে নাই, দেশে এসে সুবিধা করছে, এটা 10% সত্য, বাকিটা মিথ্যা। হ্যাঁ, মিথ্যার জায়গাটা ভাইয়া তোমাকে দেখাই। বলো তো মাইকেলের সব থেকে বড় লেখা কোনটা? তোমরা প্রত্যেকে জানো মাইকেলের সব থেকে বড় লেখা কোনটা, যেটার জন্য মাইকেলকে আমরা সবাই স্মরণ রাখি। কি লেখা ওনার এটা? এটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য হচ্ছে হিন্দুদের পৌরাণিক একটা মহাকাব্য আছে, রামায়ণ। তোমাদের কোন এক ক্লাসের আমি কথা বলছি হয়তো, রামায়ণ থেকে নেওয়া কাহিনী থেকে উনি নতুন করে কিছু জিনিস সংযোজন করে উনি লিখেছেন মেঘনাদ বধ কাব্য। এটা ওনার অমর কীর্তি। জানো কত সালে প্রকাশিত হয় এটা? এটা প্রকাশিত হয় হচ্ছে 1861 খ্রিস্টাব্দে।
তার বিখ্যাত নাটক এই কৃষ্ণকুমারী 1861, এই শর্মিষ্ঠা পদ্মাবতী 1859 থেকে এগুলো ওনার বিপ্লব। 59, 60, 61, 62, 63 পর্যন্ত উনি কাঁপাই দিয়েছেন এই জায়গাগুলোকে। উনি 1863 সালের শেষ দিকে ইংল্যান্ডে চলে যান এবং 1867 সালের দিকে আবার ফিরে আসেন, 5-6 বছরের মতো সেখানে ছিলেন। বুঝতে পারছো? মোটামুটি অথেন্টিক তথ্য এটাই, যে 5-6 বছরের মতো ছিলেন তিনি। মানে 63 পরে যান, 67 সময় আসেন। আর বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো বন্ধু ছিলেন, কারণ দেখো ওনার জন্ম 1824-এ, বিদ্যাসাগরের জন্ম হচ্ছে 1820-এ। বুঝছো? তো তখন তিনি এই সময়টা ফ্রান্সে গিয়ে বেকায়দায় পড়েন, এটা সত্য কথা। ফ্রান্সে উনি সঙ্গীহীন ছিলেন, স্ত্রী চলে গেছিল। তারপরে হচ্ছে তোমার উনি দুটো বিয়ে করেছিলেন। ওই যে স্ত্রী চলে গেছিল সেটার কথা বলছি আর কি, প্রথম স্ত্রী উনি চলে গেছিলেন তাকে ছেড়ে। নানান সমস্যায় পড়লে উনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চিঠি লিখেছিলেন যে আমি অসুবিধায় আছি। বিদ্যাসাগর তখন ওনাকে ওখান থেকে আনার ব্যবস্থা করেছিলেন, লম্বা হিস্ট্রি সেটা। তো দেখো, মাইকেল মধুসূদন দত্ত যে কারণে আমাদের কাছে স্মরণীয়, তার ম্যাক্সিমাম বই, এই মেঘনাদ বধ, তিলোত্তমা সম্ভব, বীরাঙ্গনা, ব্রজাঙ্গনা, চতুর্দশপদী, এখানে তুমি যা দেখতেছো এভরিথিং, প্রত্যেকটা জিনিস তিনি লিখেছেন ইংল্যান্ডে যাওয়ার আগে, সরি ফ্রান্সে যাওয়ার আগে। তো ফ্রান্সে যে ওখানে যাওয়ার পরে করছেন কি, ওখানে যে করছেন সনেট, এইটা করছেন উনি। তার সনেটের মধ্যে প্রবল দেশপ্রেম আছে, এটা তোমরা প্রত্যেকে জানো, তোমাদের বইও বলা আছে এই কথাটা। তার অত্যুজ্জ্বল দেশপ্রেমের পরিচয় আছে কোথায়? সনেটে। তো এই সনেট গুলো করেছেন তিনি বিদেশে বসে। যখন বিদেশে গেলেন, সঙ্গীহীন অবস্থায় পড়লেন, তখন তার খুব খারাপ লাগলো। তখন তিনি দেশের মানুষ, দেশের প্রকৃতি, সমস্ত কিছুকে খুব মিস করতেন। তখন তিনি সনেট গুলো লিখেছেন, এবং সনেট এই ধারাটা বাংলা সাহিত্যে আগে ছিল না, উনি প্রথম যুক্ত করেছিলেন। এবং সনেট এক ধরনের গীতি কবিতা, মাথায় রেখো। তাহলে গীতি কবিতা জিনিসটা তো তোমাকে আগে বুঝতে হবে, তোমাদের সাহিত্য রূপকৃতির মধ্যে ভাই এটা বলছি, মনে করে দেখো। গীতি কবিতা হচ্ছে একজন কবির মনের নিজস্ব ভাবের প্রকাশ, নিজের কল্পনার কথাগুলো, তার মনের কথাগুলোই তিনি লিখবেন। এই অর্থে বাংলা সাহিত্যের ম্যাক্সিমাম কবিতাই গীতি কবিতা। হ্যাঁ, গীতি কবিতার ফরম্যাট ভিন্ন ভিন্ন হতে পারে। গীতি কবিতা অনেকগুলো ফরম্যাটে হতে পারে, তার মধ্যে একটা ফরম্যাট বা গঠন রীতির নাম সনেট। সনেট কোনো ভাবরীতির নাম নয়, যে কোনো ভাব সনেটে প্রকাশিত হতে পারে। বুঝতে পারছো? সনেট একটা গঠন রীতির নাম, একটা স্ট্রাকচারাল ফরম্যাটের নাম সনেট। ক্লিয়ার কথাটা? তাহলে মাইকেলের সনেট গুলো মূলত গীতি কবিতা ভাবের দিক থেকে, আর গঠনের দিক থেকে এগুলো সনেট। তো বিদেশে গিয়ে যখন মিস করলেন, তখন তিনি সনেট গুলো লিখলেন। বুঝছো কি? এবার দেশে আসার পরে উনি তো মারা গেছেন হচ্ছে 1873 সালে। তাহলে মোটামুটি এই 5-6 বছর সময় তখনও তিনি লেখালেখি করেছেন, তবে কম। তখন মায়া কানুন লিখেছেন, হেক্টর বধ লিখেছেন। তোমরা যারা ট্রয় নামে একটা ছবি আছে দেখবা, তোমরা দেখছো কিনা আমি জানি না, একটা হলিউড মুভি আছে ট্রয় বা হেলেন অফ ট্রয়। এই ট্রয় ছবিতে প্যারিস, ট্রয়ের রাজকুমার, সে হচ্ছে স্পার্টার রানী হেলেনকে নিয়ে আসে আর কি, তাদের মধ্যে একটা অ্যাফেয়ার হয়, নিয়ে আসে। নিয়ে আসলে স্পার্টার মানুষ ট্রয়কে ধ্বংস করে দেয়, বড় ধরনের যুদ্ধ হয়। এই যুদ্ধের কাহিনী নিয়ে হেলেন অফ ট্রয়। এটা তোমার একটা, একজন গ্রিক মহাকাব্য একটা আছে, গ্রিক মহাকাব্য নাম হচ্ছে ইলিয়াড এবং ওডেসি। এই ইলিয়াডের কাহিনী থেকে ট্রয়, এটা তোমাদেরকে আমি দেখাইছি সাহিত্যের রূপকৃতির মধ্যে, একটু শোনাইছি মনে করো। ওখানে হেক্টরকে যেখানে মেরে ফেলা হয়, মেরে ফেলে অ্যাকিলিস, ওই জায়গাটা খুব মর্মান্তিক। ওই জায়গাটাকে নিয়ে উনি লিখেছেন হেক্টর বধ। মনে থাকবে? এই হচ্ছে ব্যাপার। তো এগুলো পরবর্তী সময়ের লেখা, দেশে আসার পরে। তাহলে আমরা যে বলি ঢালাও ভাবে দেশে সুবিধা করতে পারে নাই, বিদেশে এই অসুবিধায় পড়ছে, তারপর দেশে এসে কাঁপাই দিছে, কথাটা ঠিক না। কথাটা ঠিক না এই কারণে, মাইকেল মধুসূদন দত্তকে যে জিনিসগুলো স্মরণীয় করেছে, যেগুলো তাকে মহামানুষের একটা বড় রকমের আসনে বসাইছে, ওই জিনিসগুলো তিনি আগেই লিখে ফেলেছেন। এটা সত্য, তখন আমরা এগুলো বুঝিনি, তাকে স্বীকৃতি দেইনি, তাকে ভালোবাসতে শিখিনি, সেটা শিখেছি অনেক পরে। তবে কাজ তিনি আগেই করে ফেলেছেন। এবার কি বুঝতে পারছো আমি কি বোঝাতে চাচ্ছিলাম এতক্ষণ ধরে? এখন আসো, তোমাদের সম্ভবত একই কি বলে সভ্যতা, এটার কাহিনীও শোনাইছি। মনে করে দেখো প্রহসন বলতে কি বোঝায়। আজকে এগুলো নিয়ে আবার টুকটাক আলোচনা আমরা করব। এখন আমরা চতুর্দশপদী কবিতা, এটা উচ্চখান থেকে নিচে, সনেটকে বাংলায় বলা হয় চতুর্দশপদী কবিতা, মানে যেটাকে আমরা সনেট বলি ইংলিশে। দুইটা ফরম্যাট কিন্তু, একটা শেক্সপিয়র, একটা পেত্রাকেও, মাইকেলের পেত্রাকেও সনেট বেশি, অলমোস্ট সবগুলোই। তো এই সনেট, এটা বাংলায় বলা হয় চতুর্দশপদী। চতুর্দশ মানে 14টা পদ থাকবে, মানে লাইন থাকবে, চতুর্দশপদী কবিতা বলি। ওনার অনেকগুলো চতুর্দশপদী কবিতা আছে, এর মধ্যে কি বলে, একটা বই আছে আর কি, ওই বইটার নাম হচ্ছে চতুর্দশপদী কবিতা বলি। এখানে সবগুলো যা আছে সবগুলোই সনেট। এখন
সনেট কি আমরা একটু জানি। সনেট প্রকৃতপক্ষে 14 লাইনের কবিতা, আর প্রতি লাইনে 14 লাইনে মাত্রা থাকে 14টা। কবিতার ভাষায় মাত্রা মানে কি, মাত্রা মানে মনে করবা বোঝার জন্য বলছি, প্রতি এক একটা বর্ণই এক একটা মাত্রা। এটা কিন্তু একদম পারফেক্ট সংজ্ঞা না, আমি তোমার বোঝানোর জন্য বলছি। ধরো একটা বর্ণ এক একটা মাত্রা, কোন কোন সময় যুক্ত বর্ণ হতে পারে, একটাই ধরা হয়। তো সব কবিতার সময় যে মাত্রা কাউন্ট একই সিস্টেমে করা হয় না, ছন্দ আলাদা আলাদা। তো আমাদের বেসিক ছন্দ তো তিনটা: স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। তার ভিতরে আবার গদ্য ছন্দ আছে, অমিত্রাক্ষর ছন্দ আছে, নানান রকম কাহিনী আছে। তো সব ছন্দের মাত্রা কাউন্ট করার সিস্টেম একই রকম না। তো সনেটে মনে রাখো 14 মাত্রা আর 14টা পদ বা লাইন থাকে। যেমন তোমাদের কবিতাটা সনেটের যে লাইনটা, আমি তোমরা বই নিয়ে বসতে পারো চাইলে। তোমাদের বইয়ে প্রথম লাইনটা কি, মানে চতুর্দশপদী কবিতার প্রথম লাইন কি? সতত হে নদ তুমি পর মোর মনে। সতত হে নদ তুমি পর মোর মনে। তারপরের লাইন কি? সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। সতত তোমার কথা, সতত মানে সব সময়, সতত তোমার কথা ভাবি এ বিরলে। ভাবি এ বিরলে, এই এই ভাবি মানে কিন্তু ভাইয়ের বউ হয়, এই ভাবি মানে চিন্তা করি এটাও হয়। তোমাদের সেকেন্ড পেপারে দেখাইছি, দেখবা। আর এই ভাবি মানে যেটা ভবিষ্যতে হবে। তাহলে দেখো, সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই যে 14টা পাইলা তুমি। আবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, আবার তুমি 14টা পেলা। শেষ পর্যন্ত কোনো বইগুলো 14টাই পাবা। তো 14টার মধ্যে দুইটা ভাগ আছে, 14-র দুটো ভাগ আছে। প্রথম যে ভাগটা, ওখানে 8টা লাইন থাকে এবং এটাকে অষ্টক বলা হয়। আর পরের যে ভাগটা, ওখানে তোমার 6টা লাইন থাকে, সেটাকে বলা হয় ষষ্ঠক। এই অষ্টকে ভাবের প্রবর্তনা থাকে, মানে সনেট তো মূলত উন্নত গীতি কবিতা সব। এখানে উনি যে ভাবটা আমাদের সামনে প্রকাশ করবেন, টোটাল যে তার কনসেপ্টটা বা ফিলিংসটা, এর উপস্থাপন থাকবে প্রথম দিকে 8 লাইনে, আর পরের 6 লাইনে থাকবে ভাবের পরিণতি। উনি ভাবটাকে কমপ্লিটলি প্রকাশ করে শেষ করবেন, ওখানে থাকে ভাবের পরিণতি। এটা হচ্ছে ভাবগত কাহিনী। এখন তোমরা প্রশ্ন করবো, ভাইয়া অন্তমিল বলো। অন্তমিল তো বুঝতেছি না, অন্তমিলটা কি? আসো অন্তমিলটা তোমাকে দেখাই দিচ্ছি, একটু মনোযোগ দাও। এখন তোমাদের এই সনেটের মানে মাইকেল মধুসূদন দত্তের যে সনেটটা তোমরা পড়ছো, চতুর্দশপদী কবিতা বলি, এই সনেটের অন্তমিলটা কি? এই সনেটের অন্তমিলটা হইলো ক খ। আমি লিখে নিই আগে, তোমার বোঝাই দিচ্ছি, চিরদিনের জন্য এটা নিয়ে আর কোনো ঝামেলা হবে না। ক খ, ক খ, আবার ক খ, লাস্টেরটা গিয়ে আবার খ গ, এই তো। আচ্ছা দেখো তো, এখানে একবার শেষ হয়েছে নে দিয়ে, একবার শেষ হয়েছে লে দিয়ে, খেয়াল করে দেখো। আমরা বলছি যে সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। অর্থাৎ একবার শেষ হয়েছে নে, আরেকবার শেষ হয়েছে লে। ইয়েস। আচ্ছা, এখন দেখো, তুমি যদি নে এটাকে যদি তুমি ধরো ক, আর লে এটাকে যদি ধরো খ, এবার দেখো মিলে কিনা। পরের লাইনে বলা আছে সতত যে মতে লোক নিশার স্বপনে, আবার বলা আছে নে। তো নে হলে কি ধরতে বলছি? নে হলে ক ধরতে বলছি। পরের লাইনে আবার বলা আছে শোনে মায়া মন্ত্র ধ্বনি তব কল কলে, শোনে মায়া মন্ত্র ধ্বনি তব কল কলে, এটা আবার খ ধরো। তাহলে নে লে, আবার দেখো নে লে, তো নে হইলে ক, লে হইলে খ। তো অর্থাৎ প্রথম যে অষ্টকটা সেটা হচ্ছে তোমার নে লে, নে লে, নে লে, শেষে গিয়ে আবার লে, তারপরে তোমার জ্ঞানী। কথা বুঝতে পারছো? অর্থাৎ ও খ গ না, খ ক, এটা আমি লাস্টেটা গ লিখলাম কেন? লাস্টেরটা হচ্ছে তোমার খ ক। অর্থাৎ তুমি যখন শেষে যাবা, শেষে গেলে হিসাবটা হবে হলো উল্টা। অর্থাৎ ক খ, ক খ, ক খ, লাস্টে গিয়ে খ ক। খ ক মানে কি? তুমি খ বলতে লে বলছিলা, তাই শেষের দুইটা লাইন হচ্ছে নে, তারপরে হচ্ছে তোমার আমরা কি বলছি নে লে, আর শেষে হলো তোমার লে, তারপরে হচ্ছে নে। অর্থাৎ শেষের লাইনটা হচ্ছে, ওখানে বলা আছে যে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। তো লে হইলে আমরা কি বলছিলাম? খ বলছিলাম। তো লে জলে মানে হচ্ছে খ।
আর তারপরে লাইনে বলা আছে দুগ্ধ স্রোতরূপে তুমি জন্মভূমি স্তনে। স্তনে মানে আমরা কি বলছিলাম, নে মানে বলছিলাম ক, এই জন্য শেষের মিলটা হচ্ছে খ ক। এবার বুঝছো? এখন পরের যে আর 6 লাইন থাকবে সেখানে আর কি হবে দেখা, যতদিন যাবে তারপরে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, ওখানে বলা আছে তে। তাহলে যেটা বে, ওটাকে আবার ধরো অন্তমিলের হিসাব অনুযায়ী এটাকে ধরো হচ্ছে তোমার ঘ, ধরো ঘ, হ্যাঁ সরি গ, আর তে এটাকে ধরো হচ্ছে ঘ। তাহলে এখন পরের লাইনগুলো যদি তুমি আবার পড়ো, বাড়ি রূপ কর তুমি এমেনতি গাবে, গাবে এ আবার বে, তো বে হইলে কি হয়, গ হয়। আর তারপর এনে বলা আছে আহ বঙ্গজ জনের কানে সখে সখা রীতে, এই রীতে তে, তে হইলে কি বলা আছে, ঘ বলা আছে। তাহলে দেখো বে মানে হলো গ, তে মানে হলো ঘ, ঠিক মিলে নিয়ে যাও। তারপরে আরো দুটা লাইন যদি পড়ো, ওখানে বলা আছে নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, বে, ভাবে, ভাবের কি আছে বে, তো বে থাকলে কি হয়, গ হয়। আর শেষের লাইন হচ্ছে লইছে যে নাম তব, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে মানে তে, অর্থাৎ ঘ। তাহলে ওই হলো বে আর তে, বে আর তে, বে আর তে, অর্থাৎ গ গ গ গ গ। এই অন্তমিল ধরাই দিলাম, আশা করি এবার পারবা। ওকে, এখন আসো পরের অংশে যাই। কবিতায় উনি বলছেন কি, কবিতা লেখার উদ্দেশ্য কি। এখন উনি যখন ফ্রান্সে ছিলেন, ফ্রান্সের একটা শহর আছে, শহরের নাম হচ্ছে ভার্সাই। ফ্রান্সের শহরটার নাম কি, শহরটার নাম হচ্ছে ভার্সাই। এই ভার্সাই শহর বিভিন্ন কারণে বিখ্যাত। যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় তখন সেখানে চুক্তি হয়েছিল, বড় বড় 3-4টা চুক্তি। ওই চুক্তির ফলে লিগ অফ নেশনস, এখন যারা জাতিসংঘ, তার পূর্ব প্রতিষ্ঠান যেটা ছিল লিগ অফ নেশনস, ওটা জন্ম হয়েছিল। ওই চুক্তিতে জার্মানিকে বিচারের আওতায় আনা হয়েছিল। ভার্সাই বিভিন্ন কারণে পৃথিবীতে বিখ্যাত শহর। তো সেখানে তিনি থাকছেন, থাকার সময় দেখো আগেই বলছি, কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তার অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশ পেয়েছে। তুমি দেশপ্রেমের কথা বলবা, স্মৃতিকাতরতা দিয়ে বলবা। জ্ঞানমূলক যদি আসে যে তোমার কপোতাক্ষ নদ কবিতায় কি প্রকাশ পেয়েছে, হ্যাঁ তুমি বলবা কবির দেশপ্রেম প্রকাশ পেয়েছে, উত্তর সঠিক, কোনো সমস্যা নাই। কিন্তু কথাটাকে তুমি যদি একটু গোছগাছ করে বলো তাহলে টিচার খুশি হবেন। তুমি যদি বলো স্মৃতিকাতরতার আবরণে তার দেশপ্রেম প্রকাশিত হয়েছেন, ব্যাস এটা ভালো উত্তর হয়। বিশেষত তুমি যদি জ্ঞানমূলক শুধু দেশপ্রেম লেখো চলবে, সমস্যা নাই। তবে অনুধাবনের প্রয়োগে এই কথাটা যদি আসে বা উচ্চতর দক্ষতামূলক যদি তোমার এই কথাটাকে লিখতে হয়, সামহাও ম্যাচ করাইতে হয়, অ্যাড করতে হয়, তখন তুমি বলবা তার স্মৃতিকাতরতার আবরণে তার অত্যুজ্জ্বল, অত্যুজ্জ্বল মানে অতি উজ্জ্বল দেশপ্রেম প্রকাশ পেয়েছে। এটা বললে ভালো নম্বর পাবা। আর বাকি জিনিস তো জানো, উনি বেড়ে উঠেছিলেন ওই জায়গায়, মানে শৈশবে। আর কপোতাক্ষের জল তিনি পান করেছেন। এখন তো আমরা নদীর পানি খাই না, তখন নদীর পানি অনেক সুন্দর ছিল, পরিষ্কার ছিল, মানুষ তো নদীর জল পান করত। তোমার অবিশ্বাস্য ঠেকতে পারে, আর তুমি হয়তোবা ঢাকার বুড়িগঙ্গা নদী দিয়ে সব বিচার করতে চাচ্ছ, কিন্তু তখনকার নদী এমন ছিল না, তখনকার নদী দারুণ ছিল। তোমরা যারা লঞ্চে বরিশাল বা বিভিন্ন এলাকায় যাতায়াত করছো, তোমরা দেখছো মেঘনার মাঝখানে যখন থাকে লঞ্চ, তখন পানি কিন্তু অনেক সুন্দর। তো তখন আহ মাইকেল মধুসূদন দত্তের যে জীবনকাল, তখন সব নদীর পানি খুব সুন্দর ছিল, এত দূষণ ছিল না, তো মানুষ নদীর জল পান করতো। টিউবওয়েল বা এরকম সিস্টেম যে আছে মানুষ তখন বুঝতো না, যান্ত্রিকতা মানুষের মধ্যে ওইভাবে তখন আসে নাই। তো সেই জলটা তার কাছে মনে হয়েছে, মা যেমন সন্তানকে দুধ পান করান, মায়ের স্তনে যেরকম সন্তান দুধ পান করে স্তন থেকে, একটা সন্তান মায়ের কাছে যে অধিকার নিয়ে দুধ পান করে, মাইকেল সন্তানের মতো ওইরকম অধিকার নিয়ে জল পান করেছেন কোথা থেকে, কপোতাক্ষ থেকে। অর্থাৎ কপোতাক্ষকে তিনি মা কল্পনা করেছেন, আর তার পানিকে কল্পনা করেছেন মায়ের দুধের সাথে। উনি বলছেন কত দেশে গেলাম, কত নদ দেখলাম, কত পানি খাইলাম, কত কিছু, কত অভিজ্ঞতা হলো, কিন্তু তোমার মতো নদ, তোমার মতো পানি, বা তোমার পানির মতো পানি, এত দারুণ, এত স্নেহ মাখা জল আমি কোথাও পাইনি, আমি কোথাও খাইনি। এর জন্য তিনি বলছেন বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দুগ্ধ স্রোতরূপে তুমি জন্মভূমি স্তনে। আমি কত জায়গায় গিয়েছি, কত জায়গার পানি খেয়েছি, কিন্তু আমার এই তৃষ্ণা মিটে না, এটা স্নেহের তৃষ্ণা। বুঝতে পারছো? এটা এটা যেন অনেক ভালোবাসা চায়, অনেক স্নেহ চায়, অনুরাগ চায়, সেই স্নেহের তৃষ্ণা কেউ মিটাইতে পারে নাই। আর তুমি যেন জন্মভূমির স্তনে কিসের মতো,
দুধের মতো, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। মেসেজ ক্লিয়ার হয়েছে, আশা করি বুঝতে পারছো পয়েন্টগুলো, রাইট? তো এখন আসো, শেষে আবার বলছেন যে আমি এখন বিদেশে আছি, তোমাকে আমি মনে করি, তোমার স্মৃতি আমাকে সবসময় তাড়িয়ে বেড়ায়। উনি স্মৃতিকাতরতার এক জায়গায় বলছেন যে আহ তুমি যেন ছিলে প্রজা, আর সাগর যেন ছিল রাজা। সব নদী কোথায় মিশে? সাগরে গিয়ে মিশে, তাই না? তো নদী সাগরে গিয়ে মিশে মানে কি, নদীর সমস্ত পানি সাগরে গিয়ে প্রবাহিত হয়। তো বলছে প্রজা যেরকম করে রাজাকে কি দেয়, কর দেয়, তুমি যেন প্রজা হয়ে রাজাকে কর দিতে। রাজাটাকে সমুদ্র, করটা কি জল। এই স্মৃতিগুলো তিনি মন্থন করেছেন বিদেশে বসে, এবং শেষে গিয়ে তিনি বলছেন আমি তো অনেক দূরে, আমার এই কথাগুলো তোমাকে যে আমি অনেক ভালোবাসি, তোমাকে যে আমি অনেক মিস করি, এটা তুমি বাংলাদেশের মানুষের কানে পৌঁছে দিও, তাদেরকে বলে দিও। এটা কথা ক্লিয়ার? এই ছিল কথা। এখন আসো আমরা প্রশ্নের দিকে যাব, আস্তে আস্তে আগাবো। এখানে যে কথাগুলো তোমাদের বলছি, ম্যাক্সিমাম কথা এখানে আছে। তিনি ফ্রান্সে ছিলেন, ভার্সাইয়ে ছিলেন, আরো ভাবের প্রবর্তনা, ভাবের পরিণতি সবই আছে এখানে, সব বুঝাই দিছি। আশা করি এবার এগুলো ম্যাচ করাতে পারবা, বইটা খুলে খুলে ক্লাসটা করো, সমস্যা নেই, ম্যাচ করে নাও। এরপরে কপোতাক্ষ নদ কবিতার অষ্টকের মিল বিন্যাস কি? অষ্টক মানে কোনটা? প্রথম 8 লাইন আমরা বলছিলাম কখ, 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 শেষে বলছিলাম খ, ক। এখন তুমি দেখো তো কোথায় আছে এটা। এই যে কখ, খ, ক, না গেল গা বাদ। কখ, 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 কখ না। কখ, খ, গ না। কখ, 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 খ, ক। এই যে ধরা পড়ছে, আর কোথায় যাবি? বুঝতে পারছো? ওই যে বললাম সতত হে নদ, তুমি পরমোর মনে নে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে লে। তো নে মানে কি বলেছিলাম, আবার লিখে দেই। নে মানে বলেছিলাম ক, আর লে মানে কি বলেছিলাম, লে মানে বলেছিলাম হচ্ছে খ। এবং শেষ যে লাইনগুলো ছিল ওখানে গিয়ে বলা ছিল কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, মানে খ, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, নে মানে হচ্ছে তোমার ক, অর্থাৎ শেষটা হচ্ছে খ, ক। এই যে খ, খ, আর আগের গুলো সবগুলো ক, খ, ক, খ, ক, খ, লাস্টেরটা খ, ক। এখন আশা করি এটা তোমার মুখস্থ করা লাগবে না, তুমি পারবা। এটা ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ড 22 সালের কোশ্চেন। বুঝছো? ফার্স্ট পেপার তো চেঞ্জ হয় নাই, সুতরাং তোমার সময় আসবে না এমন না। সেকেন্ড পেপারে চেঞ্জ হয়েছে, এই জন্য তোমাদের গোলমাল হবে, কিছু একটু কষ্ট পেন নিয়েই পড়তে হবে ভাই, কিছু করার নেই। কিন্তু ফার্স্ট পেপারে তো কোনো সমস্যা নেই। এরপর আসো সনেটের অষ্টকে কি থাকে। সনেটের অষ্টকে থাকে হচ্ছে তোমার, আমরা বলছিলাম যে প্রথম 8 লাইন হলে থাকে ভাবের প্রবর্তনা, তাই না? আর শেষের 6 লাইনে থাকে ভাবের পরিণতি। শেষে এসে তিনি উপসংহার টানবেন, অনুভূতিতে লাগাম দিবেন, শেষ করবেন আর কি। তাহলে প্রথম অষ্টক মানে প্রথম 8 লাইনের কথা বলছে, ভাবের প্রবর্তনা কোথায় আছে, এটা ভাবের প্রবর্তনা। তো এটাই সঠিক উত্তর হবে। কপোতাক্ষ নদ কবিতার প্রেক্ষাপটে জন্মভূমির নদ কবিকে কোন স্নেহডোরে বেঁধেছে? এখন খেয়াল করো, কবিতার আলোকে তুমি যদি আগাও, যে এই কবিতার প্রেক্ষাপটে জন্মভূমির নদ, অর্থাৎ তিনি যে নদকে ভালোবেসেছেন, যে নদকে তিনি বসাইছেন তার সম্মানের জায়গায়, যে নদের পানিকে তিনি বলছেন দুগ্ধ স্রোতরূপী, অর্থাৎ তোমার জল আমার কাছে কিসের মতো, মাতৃভূমির, সরি মায়ের বুকের দুধের মতো। সেই নদের বলছে জন্মভূমির প্রেক্ষাপটে নদ কবিকে কোন স্নেহডোরে বেঁধেছে, হৃদয়ের কাতরতার, বঙ্গজনের, জন্মভূমির, নাকি মায়ের? এটার ভালো উত্তর কোনটা? দেখো প্রশ্নটা কি, আর প্রেক্ষাপটটা কোথা থেকে ধরা হয়েছে। বলা হয়েছে বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। এই হচ্ছে দলিল। তাহলে হৃদয় কাতরতার এটা যেমন ভালো উত্তর, বা বাকিগুলো ভালো উত্তর, সব থেকে ভালো উত্তর কোনটা? মায়ের। নদ কবিকে কোন স্নেহডোরে বেঁধেছে? মায়ের স্নেহডোরে বেঁধেছে, এটা ভালো উত্তর। এরপরে বহুনদ, সরি, কপোতাক্ষ নদ কবিতার কোন চরণের মধ্যে সংশয় বোধ প্রকাশিত হয়? সংশয় মানে বুঝো, এটাকে তোমরা ইংলিশের জন্য কি বলো? তোমরা ইংলিশে বলো হচ্ছে, মানে আমি বলতে পারছি না, কনফিউশন হইলে আমি বলতাম যে দ্বিধা। তো সংশয় মানে হচ্ছে পাবো কি পাবো না, দেখবো কি দেখবো না, আসবে কি আসবে না,
এই যে তো চিন্তাকে বলা হয় সংশয়। ইংলিশে তোমরা কি বলে বের করে নিও। সতত হে নদ তুমি পরমর মনে, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, আর কি হবে দেখা যতদিন যাবে, লইছি যে তব নাম বঙ্গের সঙ্গীতে। দেখো সংশয়ের কথা বলছে, সংশয়টাতে আর কি হবে দেখা যতদিন যাবে। কবি বলছেন অনিশ্চয়তার কথা, বুঝতে পারছো? যে আমি যেহেতু অনেক দূরে চলে আসছি, তুমি হচ্ছে বাংলাদেশে, সেই কোথায় যশোরে, আর আমি কোথায়, আমি হচ্ছে ফ্রান্সে। তো আমি যেহেতু ফ্রান্সে ভার্সাইয়ে, তো আর কোনোদিন এমন তো হতে পারে আর তোমার সাথে আমার দেখাই হবে না, আমি এখানেই মরে যাব, হতেও পারে। এজন্য বলছেন আর কি হবে দেখা। পুরনো সেই দিনের কথা ভুলবি কিরে হায়, ও সে চোখের দেখা প্রাণের কথা সেই কি ভোলা যায়। অসাধারণ গান। রবীন্দ্রসঙ্গীতে যে কটা গান আমি খুব বেশি পছন্দ করি, সবই পছন্দ করি, যেটাকে যে কটা খুব বেশি, মানে কিছু গান আছে তো অনেক কঠিন সুর, তা আমি তো আর শাস্ত্রীয় বিষয় বুঝি না, যেগুলোর মধ্যে সুরটা আমার বেশি আমাকে টানে, এর মধ্যে এটা একটা। তো এর মধ্যে এই গানটা হচ্ছে অন্যতম, তাই না? উদ্দীপকে তোমরা সাধারণত অনেক সময় র্যাক ডেতে এটা গাও, তোমাদের অবশ্য র্যাক ডে তোমরা খুব ফুর্তি করো, র্যাক ডে আসলে কষ্টের। উদ্দীপকের চিত্রিত ভাবনা কোন কবির ভাবনাকে পরিস্ফুটিত করে? উত্তর প্রথমে যেটা আছে এটাকে নিয়ে নেব, কারণ উনি স্মৃতিকাতরতা প্রকাশ করেছেন এই জায়গায়। কথা কি বুঝতে পারছো? তারপরে জানি না তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়ায় এসে। উদ্দীপকে ফুটে ওঠা ভাবটি হলো প্রকৃতি প্রেম না, সৌন্দর্য বর্ধন না, দেশপ্রেম ইয়েস। সৌন্দর্য বন্দনা থেকে দেশপ্রেম এখানে বেশি, কারণ দেশকে বলা হচ্ছে তোমার ধনরত্ন রানীর মতো কিনা জানি না, শুধু আমি এটা জানি তোমার কাছে আসলে আমার কি হয়, আমার অঙ্গ জুড়িয়ে যায়। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। বিখ্যাত কবিতা, এটা পড়ে নিও। অথবা এর জন্মভূমি কবিতার লাইন, খুব সম্ভবত আমাদের সময় ক্লাস সিক্সে ছিল যতদূর আমার মনে পড়ে, আমরা খুব পড়তাম এই কবিতাটা। ওই প্রথম দুই লাইনের পরেই বোধহয় এই লাইনটা আছে, জানি না তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়ায় এসে। এই জায়গায় প্রকাশ পাইছে যে সুর, যে বক্তব্য, সেটা হচ্ছে ওনার দেশপ্রেম বা পেট্রিয়টিজম। বুঝতে পেরেছো কি? তারপরে সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে, রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি, আম করে আবার ধুম। 2 বিঘা জমি কবিতার লাইন, তাই তো? কবিতাংশটি তোমার পঠিত কোন কবিতার ভাবকে ধারণ করেছে? সেই দিন এই মাঠ, আমি কোন আগন্তুক নই, কপোতাক্ষ নদ, পল্লী জননী। মনে পড়ে সেই জ্যৈষ্ঠের ঝড়ে, রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি, আম কুড়া আবার ধুম। এখানে স্মৃতি কাতরতাটা খুব বেশি। তো কোন কবিতার ভাব সবচেয়ে বেশি ম্যাচ করে কপোতাক্ষ নদের সাথে? সেই দিনে এই মাঠে অত অত বেশি করে না, পল্লী জননীর সাথে সামান্য করে, আমি কোন আগন্তুক নয় সাথে ওই রকম করে না। তো সব থেকে ভালো উত্তর কোনটা, সেটা হচ্ছে কপোতাক্ষ নদ। এরপরে খেয়াল করো, বলা হচ্ছে যে কপোতাক্ষ নদ কবিতায় রাজা কাকে বলা হয়েছে। দেখো কবিতার লাইনটা মনে করো, প্রজারূপে তুমি রাজরূপ সাগরকে কি দিতে, বাড়ি দিতে, কি হিসেবে, কর হিসাবে। তাহলে রাজা বলা হয়েছে সাগরকে, আর প্রজা বলা হয়েছে কাকে, কপোতাক্ষকে। কেন, যদি অনুধাবনী প্রশ্ন চলে আসে যে তারে কেন রাজা বলা হলো, কেন তারে প্রজা বলা হলো, তুমি উত্তর কি দিবা? কেন দিয়ে যদি প্রশ্ন করে কেন বলা হলো, তখন বলবা যে সমস্ত নদীর আলটিমেট গন্তব্য কোথায়, সব নদী কোথায় গিয়ে মিশে, সব নদী মিশে সাগরে গিয়ে। যেহেতু কপোতাক্ষ ও সাগরে গিয়ে মিশে গেছে, এই জন্য কবি বলছেন সাগরে এই জন্য মিশে যাওয়াটা, সমস্ত পানি যেন কপোতাক্ষ সাগরকে দিয়ে দিচ্ছে, তো এটা সে কর হিসাবে প্রজা হয়ে রাজাকে দান করেছে। ক্লিয়ার? এরপরে আসো, কপোতাক্ষ নদ কবিতায় বঙ্গজ জন বলতে কাকে বোঝানো হয়েছে? বঙ্গজ জন মানে বাংলাদেশের মানুষ। তো জন মানে তো নদ না, প্রবাসী বাঙালিও না, বাংলা সাহিত্য না, বাংলাদেশের মানুষ মানে বঙ্গদেশের জনগণ, আমরা যারা আম জনতা, সাধারণ বঙ্গদেশের মানুষকে। নাম তার এ প্রবাসে, মজি প্রেম ভাবে লইছে যে, নাম তব বঙ্গের সঙ্গীতে। চিত্রকল্পে যা ফুটে উঠেছে, বিরহের ব্যাকুলতা, সান্নিধ্যের উদ্বেলতা, বিচ্ছেদের প্রতিকূলতা, ভালোবাসার আকুলতা। একটু খেয়াল করো, কথাটা বোঝার চেষ্টা করো আসলে বলছে কি। নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, বলছে এই প্রবাসে এসে ওই নামের প্রেমে আমি মজে আছি, আর লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। এখন এই টোটাল যে কনসেপ্ট এখান থেকে যদি আমরা নিতে চাই, তাহলে বিরহের ব্যাকুলতা না সান্নিধ্যের উদ্বেলতা নাকি বিচ্ছেদের প্রতিকূলতা, আমি কোন জায়গাটাকে এখান থেকে ভালো উত্তর হিসেবে নিব?
সব থেকে ভালো উত্তর হিসেবে কোনটা হবে বলো? সব থেকে ভালো উত্তর হিসেবে যদি নিতে চাই, তাহলে এখান থেকে সান্নিধ্যের উদ্বেলতা, বিচ্ছেদের প্রতিকূলতা, ভালোবাসার আকুলতা, এর মধ্যে মেসেজ কোনটার সব থেকে বেশি কাছাকাছি? সব থেকে বেশি কাছাকাছি হচ্ছে নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। অর্থাৎ বিচ্ছেদের প্রতিকূলতাও হয় না, ভালোবাসার আকুলতা নেওয়া যায়, বিরহের বেকুলতাও আছে, সান্নিধ্যের উদ্বেলতাও আছে, কিন্তু ভালো প্রশ্ন হচ্ছে সান্নিধ্যের উদ্বেলতা, কাছাকাছি যেতে চাই আমি তোমার। ওকে। এরপরে পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, কবিতা খনন কবিতায় কোন বিষয়টি উদ্দীপকে প্রকাশ পেয়েছে? পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, তোমরা কি এই গানটা শুনছো কিনা আমি জানি না। এটা হচ্ছে মান্নাদের গান। মান্নাদের গান, এই গানটা তোমরা যদি ইউটিউবে সার্চ করো তাহলে পাবা। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, কবিতা খনন কবিতায় কোন বিষয়টি উদ্দীপকের প্রকাশ পেয়েছে? উদ্দীপকের মধ্যে এখানে আত্মনিবেদন, স্মৃতিকাতরতা, দেশপ্রেম, প্রকৃতির প্রেম, মানে স্মৃতিকাতরতা, মানে পৌষ মাস, রোদ মাখা দিন আর আসবে কিনা, স্মৃতিকাতর হয়ে গেছেন তিনি, অর্থাৎ তার মেমোরি উদ্বেল হয়ে মনের মধ্যে ভেসে উঠছে। দেশপ্রেম এখানে আছে কিনা, প্রকৃতির প্রেম আছে কিনা, খুব সামান্যই আছে, তবে যদি বলে কবিতার কোন বিষয় উদ্দীপকে আছে তাহলে বলবো স্মৃতিকাতরতা। ওকে। তারপরে একে কি বলে সভ্যতা মধুসূদনের কোন ধরনের রচনা? এটা হচ্ছে মধুসূদনের প্রহসন। প্রহসন মানে হচ্ছে, মনে রাখো, এই নাটক প্রধানত তিন রকমের হয়। একটা হচ্ছে তোমার কমেডি, একটা হচ্ছে ট্র্যাজেডি, আর একটা হচ্ছে প্রহসন, প্রধানত আর কি, এরপর অনেক ভাগাভাগি আছে। এই প্রহসনের মধ্যে সাধারণত হাস্যরসের মাধ্যমে সামাজিক বার্তা প্রদান করা হয়। হাস্যরসের মাধ্যমে সামাজিক বার্তা প্রদান করা হয়। একে কি বলে সভ্যতার কাহিনী তোমাদেরকে আমি শোনাইছি সাহিত্যের রূপরীতির মধ্যে, আজকের কাহিনী শোনাবো না, এটা প্রহসন। অবসাদে ঘুম নেমে এলে আবার দেখেছি সেই ঝিকিমিকি শবরী তিতাস, কে গভীর জলধারা ছড়ালো হৃদয়ে আমার। এটা আল মাহমুদের তিতাস কবিতার লাইন। আল মাহমুদের বাড়ি তো ব্রাহ্মণবাড়িয়া, তিতাস তো ব্রাহ্মণবাড়িয়া, ওটা একটু পড়ে নিও, ভালো লাগবে কবিতাগুলো। যত বেশি পড়ার অভ্যাস থাকবে তোমাদের, তত বেশি সৃজনশীল সলভ করতে সুবিধা হবে। উদ্দীপকে কবিতাক্ষ নদ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? নদীর প্রতি অনুরাগ, না, নদীর প্রতি অনুরাগ আমরা পাই না। স্মৃতিকাতরতা ফাইন। দেশপ্রেম, একটা নদীর কথা, কেবল নদীর প্রতি মিনতি, না, মিনতির কথা তো এখানে কোথাও বলা হয় নাই। শুধু বলা হয়েছে যে যখন আমার অবসাদে ঘুম নেমে আসছে, তখন আমি আবার আমার মধ্যে ফিল করছি কাকে, তিতাসকে, এর মানে স্মৃতিকাতরতা। ফুটে ওঠা দিকটিতে প্রকাশ পেয়েছে, ফুটে ওঠা দিকটি প্রকাশ পেয়েছে যে চরণে, তা হলো সতত তোমার কথা ভাবিয়ে বিরলে জুড়াইয়ে কান আমি ভ্রান্তের চরণে, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে। দেখো, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, এইটার যে থটটা আছে, এই থটটাকে কি আমরা ওইভাবে নিতে পারি? এটা আমরা নিতে পারি না। কিন্তু সতত তোমার কথা আমি ভাবি, আর তোমার কান মানে আমার কান আমি ভ্রান্তির ছলনে জুড়াই, মানে এটাকে ইংলিশে যেন কি বলে, হ্যালুসিনেশন বা টাইপের কিছু একটা, যে আমি সব সময় ওই ওই নদীর কোলো কোলো আওয়াজটা শুনতে পাই। এটাকে বলা হয়েছে জোড়ায় কান আমি ভ্রান্তির ছলন। এখানেও বলা আছে দেখো, অবসাদে ঘুম নেমে এলে আবার দেখেছি সেই ঝিকিমিকি সবরীতিতা, সবরী মানে শিকারী আর কি, কি গভীর জলধারা ছড়ালো হৃদয়ে আমার। তাইলে এখানে জোড়ায় কান আমি ভ্রান্তির ছলন এটাও নিতে পারবো, সতত তোমার কথা ভাবিয়ে বেরোলে এটাও নিতে পারবো। এক আর দুই ভালো উত্তর হয় না, আমরা এ নিলাম। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। কবিতা উদ্দীপকে কবিতা খনন কবিতার কবির কোন মানসিকতা ব্যক্ত হয়েছে? স্মৃতিকাতরতা, তারপরে তোমার দেশে ফেরার আকুলতা, তারপরে তোমার হচ্ছে স্বদেশ প্রেম, তারপরে প্রকৃতি প্রেম। টোটাল কাহিনী যদি ধরি, আর কবিতা খনন কবিতার কোন মানসিকতা হলো অবশ্যই স্বদেশ প্রেম। কবিতা খনন কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন? কবি ফ্রান্সে ছিলেন। কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে উক্তিতে
কবির কোন ভাব প্রকাশ পেয়েছে? মমতা, হ্যাঁ। অনুরাগ, এটাও। ভ্রান্তি না, ভ্রান্তি আসবে কোথা থেকে? ভ্রান্তি মানে ভুল, বুঝা গেছে, মিসলিড হওয়া। তাহলে আমরা 1 এবং 2 নিতে পারবো। এখন 1 আর 2, 1 আর 2 কোথাও আছে? 1 আর 3, 1 2 3, 1 2 না। তাহলে উত্তরটা কি না? উত্তরটা ইনকমপ্লিট, উত্তরটা পরিপূর্ণ উত্তর না। উত্তরটাকে কি বলবো আমরা? এটাকে যদি বলি ইটস এন ইনকমপ্লিট কোশ্চেন, তাই না? এটাকে আমি লিখে দিলাম, লিখলাম যে প্রশ্নটি ত্রুটিপূর্ণ, কারণ উত্তর হবে এই 1 আর 2, এই দুটোই নেওয়া যাবে। এরপরে আসো, প্রবাস জীবনে ফাস্টফুডের দোকানে কত খাবার খেয়েছি আমি জীবনে। বিখ্যাত। এটার আরো 2টা লাইন আছে, এটার ওখান থেকে যদি বলি, প্রবাস জীবনে ফাস্টফুডের দোকানে কত খাবার খেয়েছি আমি জীবনে, মায়ের হাতের পিঠার কথা ভুলি আমি কেমনে। পরের 2টা লাইন হচ্ছে এমন, মায়ের হাতের পিঠার, একটা বিখ্যাত কবিতা এটা, পিঠার কথা ভুলি আমি কেমনে। এই যে এখন যে সময়টা চলতেছে, এটা পরের 2টা লাইন আর কি। এখন যে সময়টা চলতেছে এটা হলো নবান্নের, ওই যে তোমার জীবনানন্দ দাশ বলছে এই কার্তিকের নবান্নের দেশে, সেই নবান্নের সময়। কবিতা খনন কবিতায় কবিতার কোন বিষয়টি উদ্দীপকৃত প্রকাশ পেয়েছে? সুখস্মৃতির অনুপম চিত্রায়ন, রঙিন কল্পনা নিদর্শন, কষ্টকর স্মৃতির কাতরতা, তারপরে তোমার হচ্ছে স্নেহাদরের কাতরতা। তাহলে এখানে অনুপম সুখস্মৃতি নিতে পারি আমি, কিন্তু তার থেকে ভালো উত্তর স্নেহ আর আদরের কাতরতা। কারণ আমি প্রবাস জীবনে আইসা কত কিছু খাইছি, কিন্তু আমার মা যে পিঠা বানাইতো, যেমন আমি ব্যক্তিগতভাবে বলতে পারি পার্সোনালি, আমার আম্মার বিলিম্বির যে তরকারি, বিলিম্বি তোমরা চিনো না, অনেকে মুরব্বীরা চিনে, আব্বা আমাকে জিজ্ঞাসা করবো, অনেকে চিনো যারা গ্রামে আছো। করমচার মতো একটা ফল আছে, খুব টক হয়, বিলিম্বি বলে এটাকে। কোথাও কোথাও অন্য নামেও চলতে পারে, আমি জানি না। বিলিম্বি, টক, বিলিম্বি। এটা দিয়ে তোমার ছোট মাছ দিয়ে একটা টক রান্না করে আম্মা, অসাধারণ। অনেক ভাত আমি খাইতে পারি, আমি খুব বেশি খাই না এখন আর। তো মায়ের হাতের প্রত্যেকটা খাবারই সব সন্তানের জন্য ইউনিক। এবং তুমি তোমার পরবর্তী জীবনে যত জায়গায় যাও, যত কিছুই তুমি খাও, তুমি ওই স্বাদকে আর বিট করতে পারে এমন কোনো কিছু তুমি তোমার জীবনে পাবে না। হয়তো তুমি বিভিন্ন কিছু কাচ্চি খায়, বার্গার খায়, বলো ওয়াও নাইস ফ্যান্টাস্টিক হাবি যাবি বলবা, কিন্তু মায়ের হাতে বানানো খাবারটাকে বিট করতে পারে না কোনো খাবার। মিলিয়ে নিও। তাহলে কবিতা খনন কবিতার কোন বিষয়টি উদ্দীপকটিতে আসছে? তাহলে উদ্দীপকের যদি আমরা এখান থেকে উত্তরে শুনিতে চাই, তাহলে নিব হচ্ছে স্নেহাদরের কাতরতা। এটাই সব থেকে ভালো উত্তর, কারণ মায়ের স্নেহ, মায়ের আদর, তার প্রতি কাতর একটা মানে কি বলে অনুভূতি এখানে আসছে, মানে না পাওয়ার শূন্যতার কারণে মায়ের স্নেহাদরের কাতরতা। এরপরে কবিতা খনন কবিতায় অষ্টকের মিল বিন্যাস কি তোমাদের বলছি। অষ্টকের মিল বিন্যাস কি এটা আছেও, আমরা প্রশ্ন নিছি। ক, খ, ক, খ, ক, খ, লাস্টে হচ্ছে খ, ক। এটা প্রথম 8 লাইনে। বিরলে মানে হচ্ছে নিভৃতে, একাকী। বুঝতে পারছো? বিরলে, বিরলে মানে নিভৃতে বা একাকী। তোমাদের বইও এটার দেখবা মানে কি বলে শব্দার্থের মধ্যেও পাবা, সতত তোমার কথা ভাবি এই বিরলে। আমরা বলি না নিভৃতে একাকী, দূরে থেকে, এটা হচ্ছে বিরলে থাকা। এটা অনেকগুলো অর্থ হয়। যেমন তোমরা ইংলিশে বলে সহজে বুঝবা। তোমরা ইংলিশে এটাকে বলো, খুব সম্ভবত অনেক সময় বলো না যে আমাকে একটু একা থাকতে দাও। ওই একা থাকতে দাও মানে কি, আমাকে একটু এমন ভাবে থাকতে দাও যাতে আমার কাছে কেউ না আসে, আমি যেন লোনলি ফিল করতে পারি, একা থাকতে পারি, দুঃখ লাগলাম যেমনটা করি আর কি। এটা হচ্ছে বিরলে থাকা। কথা কি বোঝা গেছে? একান্ত নিরিবিলিতে মানে নিভৃতে। তারপরে অষ্টক মানে কি? এক অষ্টক মানে হচ্ছে তোমার চতুর্দশপদী কবিতার প্রথম 8 লাইন, এটাকে বলে অষ্টক, যেখানে ভাবের প্রবর্তনা থাকে। তারপর সনেটের অষ্টকে মূলত কি থাকে? ভাবের প্রবর্তনা। সবসময় কবির কার কথা মনে পড়ে? কপোতাক্ষ। এগুলো সব আমরা আলোচনা করে বলছি। মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1824। আর মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি? তার সব থেকে বড় মাস্টারপিস যেটা, সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য। তারপরে সনেটের ষষ্ঠকে কি থাকে? হ্যাঁ, মারাত্মক কোশ্চেন, মনে রাখবা। ষষ্ঠকে থাকে হচ্ছে ভাবের পরিণতি।
ঠিক আছে, ষষ্ঠকে কি থাকে, ভাবের পরিণতি থাকে। এরপরে মাইকেল মধুসূদন দত্ত বাংলা কবিতায় কোন নতুন ছন্দের প্রবর্তন করেন? অমিত্রাক্ষর। মাইকেল মধুসূদন দত্ত কোন গ্রামে জন্মগ্রহণ করেন? সাগরদাড়ি। মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন? 1843। এটাই ভালো উত্তর, এটাই পারফেক্ট এবং এটাই অথেন্টিক। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে বলতে কি বোঝানো হয়েছে? দেখো, এখন যত অনুধাবন এবং জ্ঞান আসছে তার ম্যাক্সিমাম জিনিস আমরা আলোচনা করে ফেলাইছি। মানে মায়ের স্তনে দুধের ধারার মতো, এটা হলো জ্ঞান। তারপরে বলবা যেহেতু সে ছোটবেলায় এই নদীর কিনারে, মাইকেল মধুসূদন দত্ত যেহেতু বড় হয়েছেন, এই নদীর পানি তিনি পান করেছেন, এই নদীর প্রতি তার ভিন্ন রকমের আবেগ, অনুভূতি, ভালোবাসা কাজ করে, সেখান থেকে তিনি বলেছেন যে মাইকেল মধুসূদন দত্তের কাছে ওই নদীটা মাতৃভূমির স্তনের দুধের ধারার মতো ওর পানি। ব্যাস হয়ে গেল। বাড়ির উপকর বলতে কি বোঝানো হয়েছে? নদী যেন প্রজা, সাগর যেন রাজা। আর প্রজা যেমন রাজাকে কি দেয়? ট্যাক্স দেয়, কর দেয়। তো বাড়ির উপকর পানি কর হিসেবে যেন কপোতাক্ষ দিত। কাকে দিত? সাগরকে দিত। আর কি হবে দেখা, কবির এই সংখ্যার কারণ কি ব্যাখ্যা করো। তোমাদের বলেছি যেহেতু তিনি দেশের বাইরে ছিলেন, বিদেশে ছিলেন, ওনার মধ্যে চিন্তা ছিল তিনি ফিরবেন কিনা। কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার্যল চরণে কবি কি বোঝাতে চেয়েছেন? একই কথা, উপরের লাইন দুগ্ধ স্রোত রূপে, আর এটা একই লাইন, একই ব্যাখ্যা হবে, কারণ মূল থিম এক, লাইনও তো দুইটা কাছাকাছি। কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার্যলে দুগ্ধ স্রোত রূপে তুমি জন্মভূমি স্থানে, থট তো একটাই, যে আমি বহু দেশে গিয়ে বহু নদীর পানি পান করেছি, তোমার মতো কোনো নদীর পানি তোমার পানির মতো আমাকে কি দেয়নি? প্রশান্তি দেয়নি। সুতরাং এটা যেন স্নেহের তৃষ্ণা, এটা যেন ভালোবাসার সম্পর্কে যেন তোমার সাথে আমি আবদ্ধ। সুতরাং এটা কোনোভাবে কি হওয়ার নয়? শেষ হওয়ার নয়। এরপরে হচ্ছে ভ্রান্তির ছলনে বলতে কবি কি বুঝিয়েছেন? ভ্রান্তির ছলন মানে হচ্ছে ভুলের ছলনে, ভ্রান্তির ছলনে মানে ভুলের ছলনে, শাব্দিক অর্থে। কিন্তু কবি এখানে বুঝাইছেন কি? বুঝাইছেন হচ্ছে কবি তো থাকেন বিদেশ বিভুঁইয়ে, অনেক দূরে থাকেন না? তো বিদেশে যেহেতু থাকেন, অনেক দূরে যেহেতু থাকেন, তো সেখান থেকে কবি কপোতাক্ষকে কি করেন? মিস করেন। এবং এত বেশি মিস করেন, এত বেশি স্মৃতিকাতর হন, ওখানে যেন তিনি স্মৃতিতেই, কল্পনাতেই কপোতাক্ষের নদীর জলের কলকল ধ্বনিটা শুনতে পান, শুনে যেন তিনি নিজেকে, নিজের কানকে কি দেন? সান্ত্বনা দেন। বুঝতে পেরেছো? স্নেহের তৃষ্ণা বলতে কি বোঝানো হয়েছে? মাত্রই বলে আসলাম স্নেহের তৃষ্ণা মানে কি, তাই না? কারণ কপোতাক্ষের সাথে কবির সম্পর্ক আর নদীর মতো না, মায়ের সাথে সন্তানের যেমন সম্পর্ক এমন সম্পর্ক। সুতরাং এ কেবল জল না, এটা কি করে? স্নেহও দেয়। সুতরাং এটা স্নেহের তৃষ্ণা। কপোতাক্ষ নদকে কবি ভুলতে পারছেন না কেন? এই আলোচনায় তোমাকে শুরু থেকে এখন পর্যন্ত করে আসছে, কেন ভুলতে পারেননি? কেন তিনি সবসময় ভাবেন ওই যে মায়ের মতো সম্পর্ক তৈরি হয়ে গেছে সন্তানের সাথে মায়ের, তার জন্য। কামাল বাংলাদেশের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করে। একসময় আমেরিকায় ডিভি লটারিতে তার ভাগ্য খুলে যায়। আচ্ছা, কিন্তু আমেরিকায় গিয়ে বিপুল ঐশ্বর্যের মাঝেও সে নিজ দেশের কথা ভুলতে পারে না। নিজ গ্রামের সে ছায়া ঢাকা, তারপরে পাখি ডাকা নির্মল প্রকৃতি তার মনকে আলোড়িত করে সব সময়। সারাদিন কর্মব্যস্ত থাকলেও প্রতি রাতে কল্পনায় সে যেন ফিরে আসে তার নিজ গ্রামে, ফিরে যায় তার দুরন্ত শৈশবে। উদ্দীপকে কামাল অনুভূতিতে কপোতাক্ষ কবিতার যে দিকটির প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো। উদ্দীপকে প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে, তাই কপোতাক্ষ কবিতা নদ কবিতার মূল ভাব সেটা বিশ্লেষণ করো। অর্থাৎ মূল কথা দেশপ্রেম। আশা করি বুঝতে পারছি, এই প্রশ্ন নিয়ে মনে হয় কথা বলা লাগবে না। কপোতাক্ষ নদ থেকে যত প্রশ্নই আসে এর বাইরে, এই থটের বাইরে কোনো প্রশ্ন আসে না, আসার সুযোগও নাই। বলছে কামাল অনুভূতির মধ্যে কপোতাক্ষ নদ কবিতার যে দিকটির প্রতিফলন, দেখো আমেরিকায় গেছে, নিজ গ্রামে ছায়া রাখা জায়গায় আবার ফিরে আসে, তুমি এটাকে সুন্দর করে বলবা। বলবা স্মৃতি কাতরতার আড়ালে দেশপ্রেম প্রতিফলন ঘটেছে। স্মৃতি স্মৃতি কাতরতার আড়ালে কিসের কি প্রকাশ পাইছে বলো? তুমি বলবা স্মৃতি কাতরতার আড়ালে দেশপ্রেম প্রকাশিত হয়েছে। ব্যাস, এটাই মূল কথা। এরপরে বলছে উদ্দীপকে প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে যে ভাব প্রকাশ পেয়েছে সেটা কপোতাক্ষ নদ কবিতার মূল ভাব। হ্যাঁ, কপোতাক্ষ নদ কবিতার মূল ভাব কি? মূল ভাব তো দেশপ্রেম, স্বদেশ প্রেম, দেশের প্রতি ভালোবাসা।
তো তুমি বলবা যে প্রকাশ পাইছে হচ্ছে দেশপ্রেম এবং এটাই কবিতার মূল ভাব। এরপর তুমি দেখাইবা কিভাবে। প্রতিটা লাইন কোট করে করে বলতে পারো, ডিরেক্ট না নিলে বলবা কবি লাইনে বলেছেন এটা, তারপরে বলেছেন এটা, তারপরে বলেছেন এটা। তিনি বারবার কপোতাক্ষের প্রতি স্মৃতিকাতর হয়েছেন, তার প্রতি স্নেহের কাতরতা দেখাইছেন এবং তার ভিতর দিয়ে দেশপ্রেম প্রকাশিত হয়েছে। আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। তোমরা এটা জানো, কবিতা পড়েছো ছোটবেলায়। কবিতার নাম আবার আসিব ফিরে, জীবনানন্দ দাশ। তো এখন বলছে উদ্দীপকে কবিতা খনন কবিতার যে দিক প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। উদ্দীপক কবিতা খনন কবিতার সমগ্র ভাব প্রকাশ পেয়েছে কি, তোমার যুক্তি নির্ভর মতামত দাও। কিন্তু তোমার উপরে ডিপেন্ড করে। এখন দেখো তিনি বলছেন কি, আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে আবার আসতে চান, হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিবে কাঁঠাল ছায়া। এটা তো আসলে কবিতার এটার ভিতর দিয়ে কি প্রকাশ পাইছে বলো? এটার ভিতর দিয়ে আসলে দেশপ্রেমী প্রকাশ পাইছে। কারণ দেশপ্রেম না প্রকাশ পাইলে, দেশের প্রতি ভালোবাসা না থাকলে, দেশের প্রতি অনুরাগ না থাকলে তিনি এখানে আসতে চান কেন? তাই না? উনি প্রকৃতির কথা বলছেন, ধানসিঁড়ির তীরে এই বাংলায়। জীবনানন্দের জন্ম ঝালকাঠি জেলায় ছিল। ঝালকাঠিতে একটা নদী আছে, ওটার নাম ধানসিঁড়ি, এখন আর নাই, ওটা মরে গেছে নদীটা। বলছে মানুষে আসতে পেলে ভালো, অসুবিধা নাই। হয়তোবা ভোরের কাক হব, হয়তোবা হাঁস হব, কবিতার মধ্যে আছে, এখানে বলা আছে হয়তো শঙ্খ ছিল অথবা শালিক, অথবা ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে আমি আবার আসব, অথবা কুয়াশার বুকে ভেসে আসি একদিন আমি চলে আসবো এখানে কাঁঠাল ছায়ার মধ্যে। অর্থাৎ এখানে প্রকাশ পাইছে হচ্ছে দেশপ্রেম। উদ্দীপক কবিতা খনন কবিতার যে দিক প্রকাশ পেয়েছে দেশপ্রেম প্রকাশ পাইছে। আচ্ছা, উদ্দীপক কবিতা খনন কবিতার সমগ্র ভাব প্রকাশ পেয়েছে কি, তোমার যুক্তি নির্ভর মতামত দাও। সমগ্র ভাবের কথা যদি বলো, কবিতার দেশপ্রেম, এখানেও দেশপ্রেম, কিন্তু কবিতার মধ্যে আরো কিছু জিনিস বেশি আছে। কি বেশি? কবি বলেছেন আমি ভ্রান্তির ছলনে তোমার কান জুড়াই, সরি আমার কান জুড়াই তোমার কলকল ধ্বনি শুনে। কবি স্মৃতিকাতর হয়েছেন। প্রজারূপ নদী, সাগর রূপ, সাগরকে কি দিতেন? বাড়ি দিতেন ট্যাক্স হিসাবে। তারপরে সতত তার কথা ভাবেন, এসব বলছেন। এখন কবিতার সমগ্র ভাব প্রকাশ পেয়েছে কি, তোমার যুক্তি নির্ভর মতামত দাও। তুমি যদি বলো সমগ্র ভাব প্রকাশ পাইছে, তাহলে সমগ্র ভাব দেশপ্রেম বলে তুমি বলতে পারো হ্যাঁ। আর যদি বলতে পারো, বলো যে সমগ্র ভাব প্রকাশ পায়নি, কারণ এখানে দেশপ্রেমের বাইরেও কবিতার ভিতরে তো টোটালি দেশপ্রেমই আছে, তবে দেশপ্রেম প্রকাশের ডাইমেনশনটা, আদলটা, প্ল্যাটফর্মটা আলাদা। অর্থাৎ কবিতায় কবি দেশপ্রেম প্রকাশ করেছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, কিন্তু আলটিমেটলি দেশপ্রেম প্রকাশ করছেন, তাই তো মূল কথা। কিন্তু তুমি যেহেতু প্রথমে বলছো উদ্দীপক কবিতা কবিতা খনন কবিতার যে দিক প্রকাশ পাইছে দিকটা দেশপ্রেম, সুতরাং পরে উদ্দীপক কবিতা খনন কবিতার সমগ্র ভাব প্রকাশ পেয়েছে কি, এগ্রি করতে পারো দেশপ্রেম, তোর যুক্তি নির্ভর মতামত। আর যদি বলো না সমগ্র ভাব প্রকাশ পায়নি, সমগ্র ভাব প্রকাশ পায়নি এই কারণে তার কবিতার মধ্যে স্মৃতি কাতরতা থেকে শুরু করে স্নেহের জন্য কাতরতা আছে, সান্নিধ্যের ব্যাকুলতা আছে, আলাদা আলাদা করে দেখাইতে পারো এজ ইউ লাইক ইট। কারণ উচ্চতর দক্ষতামূলক তোমার হাতে কিছু চান্স থাকে বলার, তুমি তোমার মতো করে যদি যুক্তি দিতে পারো। তবে আমার মনে হয় তুমি যদি এটা করো যে একটু সলিড নিরূহ অ্যান্সার দিতে চাও, তাহলে তুমি বলবা যে কবিতার সমগ্র ভাব প্রকাশ পেয়েছে। সেক্ষেত্রে হয়তো এই জায়গাটা সাইজে হয়তো 4 লাইন, কবিতাটা হয়তো বা 14 লাইন, কিন্তু এটার থট যেহেতু দেশপ্রেম, কারণ তুমি তো উদ্দীপকের অনুধাবনে দেশপ্রেম ছাড়া অন্য কিছু বলতে পারো না। আর কপোতাক্ষনদের মধ্যে বলা আছে স্মৃতিকাতরতার আবরণে অত্যুজ্জ্বল দেশপ্রেম। সুতরাং আলটিমেটলি দেশপ্রেম শুধু স্মৃতিকাতরতার ভিতর দিয়ে দেখাইছে। তো তুমি দেশপ্রেম বলে দিতে পারো, দিয়ে তোমার মতামত দিতে পারো। আর যদি দেশপ্রেম না বলো, তাহলে ওই স্মৃতিকাতরতা গুলো তুলে আনবা। বুঝতে পারছো? তখন বলবা যে দেশপ্রেম প্রকাশ পাইছে, তবে মাইকেলের দেশপ্রেম প্রকাশের যে দিকগুলো আরো বেশি, আরো ব্যাপ্ত, তার পরিসর অনেক বেশি। ওকে। এরপরে ছোটকালে ছিলাম বাঙালিদের বালুচরে, সাঁতরে নদী পাড়ি দিতাম বারবার এপার হতে ওপারে, ডিভি লটারি সুযোগ করে দিলে ছুটে যাই, ছুটে চলে যাই আমেরিকায়। কিন্তু আজ মন শুধু ছটফটায় আর শয়নের স্বপ্নে বাড়ি দিয়ে যায়। মধুময় স্মৃতিগুলো আমাকে কাঁদায়, তবু দেশে আর নাহি ফেরা হয়। উদ্দীপকে প্রতিফলিত অনুভূতি কবিতা খনন কবিতার আলোকে তুলে ধরো।
আচ্ছা, উদ্দীপকে প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তাই কপোতাক্ষ নদ কবিতার মূল ভাব, কথাটির সত্যতা বিচার করো। দেখো, উদ্দীপকে প্রতিফলিত অনুভূতি কপোতাক্ষ নদ কবিতার আলোকে তুলে ধরে। অনুভূতি কি? এই দেখো, শয়নে স্বপনে মধুময় স্মৃতি, তাহলে স্মৃতি কাতরতার আড়ালে দেশপ্রেম, আবার আগের কথাই, স্মৃতি কাতরতার আড়ালে দেশপ্রেম। আর এখানে এসে বলবা উদ্দীপকে প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাব প্রকাশ পাইছে সেটা কপোতাক্ষ নদ কবিতার মূল ভাব। ওই ভাবটা তো অবশ্যই দেশপ্রেম, আর কপোতাক্ষ নদ কবিতার মূল ভাবও তো দেশপ্রেম। তারপরে তোমার মতো করে ব্যাখ্যা দিলেই হয়ে যাবে। ওকে। এরপর মনে রাখবা, উচ্চতর দক্ষতা এটা একান্ত তোমার উপর ডিপেন্ড করে, তুমি কতটা গুছায় কতটা তথ্যবহুল করে লিখতে পারো। বড় ধরনের যদি জ্ঞানমূলকের জায়গায়, সব প্রশ্নে তো একটা করে জ্ঞান থাকে, তো ওই জ্ঞানমূলকের জায়গায় যদি গোলমাল না করো, ভিতরে গিয়ে তুমি চাইলে অনেক সময় যথার্থ কিনা বা কেন যথার্থ তুমি এখানে এগ্রি ডিসএগ্রি করতে পারো, যদি তুমি শক্ত প্রমাণ দিতে পারো। তো প্রমাণটা তো টপিকের সাপেক্ষে দিতে হবে, নিজের মতো করে দিলে হয় না। এর জন্য উচ্চতর দক্ষতাটা তৈরি করা হয়েছে স্টুডেন্ট কিভাবে ভাবতে পারে, কত ভাবে ভাবতে পারে, কত ভাবে তার চিন্তাটা হতে পারে, এটাকে দেখার জন্য। সো তোমার সেখানে সুযোগ আছে তোমার চিন্তাকে প্রকাশ করবার। তো এই ছিল তোমাদের সাথে ভাইয়ার আজকের কপোতাক্ষ নদের আয়োজন। ভালো থাকবা সবাই, সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবা। আবার কথা হবে। আল্লাহ হাফেজ।